সাতের দশক আর উত্তর কলকাতার কমল দিঘিকে ঘিরেও শুরু করা যেতে পারত এই ভিডিওটা, যে দিঘির দুই পারে দুটো সাঁতার শেখার ক্লাব মুখোমুখি দাঁড়িয়ে। এই ভিডিওর শুরুতেই দেখানো যেত কিভাবে সন্ধ্যা নামে মহানগরের বুকে সন্তর্পণে ধীর ছন্দে কুলফি মালাইয়ের হাত ডাক, মোটর গাড়ির হর্ন, তাসের আড্ডার দমকা চিৎকার, পথ শিশুর তীক্ষ্ণ কান্নায় সরগরম এক সন্ধ্যা। শেষ বিকেলের মন খারাপ করা আলো যখন পুরোপুরি নিভে গিয়েছে, একে একে জ্বলে উঠেছে স্ট্রিট লাইট। আর ঠিক তখনই ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল, পুরো লেন্সের চশমা পরা একটি লোক আর দীর্ঘ সরু দেহের এক কিশোরী কমল দিঘির ফুটপাত ধরে মন্থর পায়ে হেঁটে চলে। লোকটি হাত পা নেড়ে কিছু বোঝাতে চায়। কখনো সে উত্তেজিত, কখনো ক্ষিপ্ত, আবার কখনো স্নেহাতুর নানান ভঙ্গিমার ছায়ামূর্তি বিদায়ী বসন্ত বাতাসে ক্রমশ মিলিয়ে যেতে থাকে। এই সিলুয়েট সন্ধ্যা বর্ণনা আপাতত আমরা মুলতবি রাখি। আমরা কলকাতায় ফিরব এবার, কিন্তু তার আগে ভারত মহাসাগর ডিঙিয়ে পাড়ি দেব অস্ট্রেলিয়ায়। বসন্ত নয়, উপকূলীয় গ্রীষ্মের কথা বলবো। জায়গাটার নাম বালমেইন, সিডনির প্রান্তীয় শহরতলি। শান্ত, নিরুপদ্রব। কলকাতার যেমন কমল দিঘি, বালমেইনের তেমনি এলকিংটন বাথস নাম করা সুইমিং পুল। হোয়াইটস পয়েন্ট বাথস, কর্পোরেশন বাথস বলেও লোকে একে চেনে। নিয়ম কানুন মেনে প্রবেশ অবাধ হলেও সম্ভবত পাড়াতুতো নৈকট্যের কারণে বছর 12 এক দস্যি মেয়ে পুলটাকে নিজের একচেটিয়া সম্পত্তি ভাবতে শুরু করেছিল। মেয়েটি চলতো ফিরত দঙ্গল বেঁধে, বলাই বাহুল্য দলের মাথা ছিল সে নিজে। যখন তখন পুলে নেমে হইচই শুরু করত, তারপর দিন ফুরলে সাইকেল চালিয়ে বাড়ির পথ ধরত। এক রবিবারের সকাল, ব্রেকফাস্ট সেরে রোজকার মতন সেদিনও ভাই ডনি আর এলিককে নিয়ে এলকিংটন বাথসের সদর দরজা ঠেলে ঢুকে পড়েছে সেই মেয়েটি। একই পাড়ার ছেলে মেয়ে, তার উপর স্থানীয় সাঁতার ক্লাবের সদস্য। সব মিলিয়ে 3 ভাই বোনের দেমাকের কমতি ছিল না। বেলমেইন লিগ অফ সুইমিং এ নাম তোলা। প্রতিযোগিতায় নামা কি 4টিখানি কথা। লাফাতে লাফাতে সবে সুইমিং পুলের কাছাকাছি পৌঁছেছে। এমন সময় তাদের নজরে আসে পুলটি দখল করে রেখেছে বেপাড়ার ছেলে পুলে। অবস্থা দেখে মেয়েটি তো রেগে কাঁই। বিপক্ষ দল বয়সে বড়, হাতাহাতি তাদের সাথে করা এক প্রকার অসম্ভব। তাই 3 ভাই বোন ডাইভিং বোর্ডে দাঁড়িয়ে বিষোদ্গার শুরু করে। মুখে যা আসে বলে যায় লাগাতার। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সম্পর্কে তিনি মেয়েটির এক দাদাও হন। ধমক ধমক দিয়ে জানায় সুইমারের দল স্টেট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছে। আজ জলে নেমে দাপাদাপি বন্ধ। উপায় না দেখে রণে ভঙ্গ দিতে হয়, কিন্তু রাগ তো আর কমে না। খানিক বাদে মেয়েটির নেতৃত্বে ছড়া বাঁধে এলিক আর ডনি। দূরে দাঁড়িয়ে ইলমাছ আর জেলিফিশকে মিলিয়ে ছন্দবদ্ধ দুয়ো দিতে থাকে ত্রিমূর্তি। সাঁতারুদের ট্রেনিং করানোর ফাঁকে সবকিছু খেয়াল করছিলেন তাদের ট্রেনার। দামাল মেয়েটিকে মনে ধরে যায় তার। খোঁজ নিয়ে জানতে পারেন হৃদয়ে অবাধ্য সেই মেয়ে স্থানীয় সাঁতার প্রতিযোগিতার কিন্তু চ্যাম্পিয়ন। মৃদু হেসে কথা না বাড়িয়ে ফের কাজে নেমে পড়েন তিনি। সন্ধ্যায় একে একে সবাই বাড়ি ফিরছে। পুশ বাইক চড়ে মেয়েটিও যখন প্যাডেল ঠেলতে যাবে, তখন দেখে সকালবেলা সেই ট্রেনার, যার উস্কানিতে অত স্বাদের জলক্রীড়া ভেস্তে গেছে, হুটখোলা গাড়ি সিটে বসে তার দিকে মিটিমিটি চেয়ে আছে। পাত্তা না দিয়ে এগিয়ে যাবে ভাবছে, ঠিক তখনই ধেয়ে আসে প্রশ্ন, সাইকেলের হেডলাইট ভাঙা, নতুন লাগাওনি কেন? দিন বরবাদ হওয়ার মেজাজ এমনিতেই তিরিক্ষি, তাই 7-5 না ভেবে বেরিয়ে আসে ঝাঁঝালো জবাব, আপনি নিজের চরকায় তেল দিচ্ছেন না কেন বলুন তো? বলা মাত্র
গতি বাড়িয়ে মেয়েটি সাইকেল চালাতে শুরু করে। বাড়ি পৌঁছে নামতে যাবে, হঠাৎ দেখে লোকটা কখন তার পিছু পিছু চলেও এসেছে। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে শটান সামনে এসেও হাজির। এসেই জিজ্ঞাসা করলো, তোমার বাবা মা বাড়ি আছেন? কিছু কথা বলবো। বেস্ট অফ লাক। কথার উত্তর না দিয়ে পেছনের দরজা দিয়ে মেয়েটি নিজের ঘরে ঢুকে যায়। কিছুক্ষণ বাদে একতলা থেকে বাবার ডাক। এবার তার লেগে যায়, কারণ তার বাবা ছিল প্রচন্ড রাগী। হয়তো লোকটা আজকের কাণ্ড কারখানা নিয়ে যা নয় তাই বলেছে। বেদম মারধর জুটবে নিশ্চিত। কাঁপা কাঁপা পায়ে মেয়েটি যখন ড্রয়িং রুমে আসে, তখন তিনি দেখে সকলে খোশ গল্পে ব্যস্ত। কি হলো ব্যাপারটা? সবকিছু যখন ধাঁধার মতন লাগছে, তখন তার বাবা মুখ খোলেন এবং তিনি বলেন, ইনি তোমায় সাঁতার শেখাতে চান, তুমি কি রাজি? আচমকাই প্রস্তাবে হতবম্ব হয়ে যায় মেয়েটি। তারপর খানিক লজ্জা পেয়ে মাথা নেড়ে সায় দেয়। লোকটি উঠে দাঁড়ায়, বাবা মায়ের সঙ্গে কথা বলতে বলতে দরজা পর্যন্ত আসে আর বেরোনোর আগে তার দিকে তাকিয়ে বলে, তাহলে সামনের সোমবার থেকে তুমি আসছো। কিছুটা থেমেই বলে, আর হ্যাঁ, সাইকেলের হেডলাইটটা অবশ্যই সারিয়ে নিও, কেমন? 12 বছরের সেই মেয়ে আর প্রশিক্ষকের যুগলবন্দিতে এরপর সাঁতারের দুনিয়ায় তুফান উঠবে। ক্রীড়া বিশ্বে প্রবাদে পরিণত হবে 8 বার অলিম্পিক পদকজয়ী সাঁতারু ডন ফ্রেজার আর তার কোচ হ্যারি গ্যালাঘারের অটুট সম্পর্ক। সিডনির এলকিংটনের এই গল্প বলার শুরুতে উত্তর কলকাতার কমল দিঘি, সন্ধ্যার আবছায়া মিলিয়ে যাওয়া বিধ্বস্ত চেহারার ভদ্রলোক আর ছিপছিপে গরনের কিশোরীর কথা কেন টেনেছিলাম তা আপনারা আশা করি এতক্ষণেই বুঝতেই পেরেছেন। আর যারা পারেননি তাদের মতি নন্দীর লেখা 1975 সালে প্রকাশিত উপন্যাস কনির পাতা আর একবার উল্টাতে বলছি। বারণী উপলক্ষে গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি আর তা কুড়োতে চেয়ে চণ্ডু, কান্তি, ভাদু 3 সঙ্গী সমেত কনির আগ্রাসী মেজাজ। উপন্যাসের গোড়ার এক স্মরণীয় দৃশ্য এটা। গ্যালাঘারের চোখের বছর 12 ফ্রেজার ছিল দস্যি মেয়ে, অর্থাৎ বসি গার্ল। স্নান করতে নেমে চশমা ছাড়া কোনো কিছু স্পষ্ট দেখতে না পাওয়া জনৈক বৃদ্ধের দৌলতে মেয়ে মদ্দানি কনির কথা প্রথমবার জানতে পারেন ক্ষিতীশ। ফ্রেজার আর কনি দুজনেই নিজেদের দলের সর্দারনি। নিম্নবিত্ত পরিবারের সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে ওঠা এই দুই মেয়ের হাবে ভাবে ফুটে ওঠে প্রতিরোধের মুখে এক চুল সরে না আসার অদম্য জেদ। ক্ষিতীশের প্রথম অস্পষ্ট দেখা স্রেফ টানটুকু বেঁধে দেয়। স্পষ্ট আলাপে ঘনীভূত হয় টেনশন। অবিরাম হাঁটা প্রতিযোগিতা শেষে বিধ্বস্ত কনির সঙ্গে তার কথোপকথন আর একবার শুনে নেওয়া যাক। ক্ষিতীশ হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে কনিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? মুখটা তুলল কনি। কাঁচা পাকা কদম ছাট চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পেছনে জলজলে দুটো চোখের দিকে একটু বিরক্তি ভরেই তাকালো সে। তারপর আবার সে নিজেই নিজের পা টিপতে লাগল। তখন আবার জিজ্ঞাসা করলো, ক্ষিতীশ শিখবে সাঁতার? তার উত্তরে কনি বলল, সাঁতার আমি জানি। তখন ক্ষিতীশ বলল, না, জানো না। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কনি আবার মুখ তুলল, আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। তার উত্তরে কনি বলল, যা জানি তাতেই গঙ্গায় এপার ওপার করতে পারি, শেখার আবার আছে কি? অনেক কিছু শেখার আছে, আমার দরকার নেই শিখে, যা জানি তাই যথেষ্ট। ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কনি দাঁড়ালো, চেঁচিয়ে ডাকলো, এই গোপলা, শুনে যা। এই প্রাথমিক বিরাগ ও শৈত্যের ছায়াপাত একটু আগে ফ্রেজার আর গ্যালাঘারের সম্পর্কের গোড়াতেও কি আমরা লক্ষ্য করিনি? এই সূত্রে আরো একটি প্রশ্ন জাগতে পারে, মতি নন্দী আবছাভাবে হলেও এই সমান্তরালতার কোনো সাংকেতিক কি উপন্যাসে দিয়েছেন?
আমরা দুটি প্রসঙ্গ এখানে উল্লেখ করব। প্রথমত, কোনি সেই অংশটুকু যেখানে ক্ষিতীশ সিংহের ঘরের বর্ণনা রয়েছে। শোয়ার ঘরের দেওয়ালে ক্ষিতীশের বাবা মা, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দুই হাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। এরপর জুপিটার সুইমিং ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডাকা মিটিংয়ের মুহূর্ত, যেখানে ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হওয়া জরুরি নয়, সেই মর্মে যুক্তি দেওয়ার ফাঁকে আবেগতাড়িত ক্ষিতীশ বেশ কিছু নাম পরপর জুড়ে দেয়। পৃথিবীর নামকরা কোচেরা ট্যালবট, কার্লাইল, গ্যালাঘার, হেইন্স, কাউন্সিলম্যান এরা কেউই অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের কোচ করতে হয় না। লেখকের অবচেতনে থাকা দুটি রক্তে মাংসের চরিত্র এবং তাদের সম্পর্কের বিন্যাস এভাবে চাবিকাঠির মতন উপন্যাসের কাঠামোয় স্তরীভূত হয়ে পড়ে। ঠিক যেভাবে ভাগলপুরের রঘুনন্দন হলে উস্কো খুস্কো চুল ও দুষ্টুমির চিহ্ন ভরা মুখের এক বালিকার চোখে ব্যথা ভরা জগৎ দেখতে পেয়ে বিভূতিভূষণকে পথের পাঁচালী রিকাস্ট করতে হয়। দুর্গার চরিত্র ছাড়াই যেই উপন্যাস লেখা হয়েছিল, চোখে দেখা এক মেয়ের মরমী ভঙ্গিমাটুকু লেখককে নতুন করে তা সাজিয়ে লিখতে বাধ্য করেছিল। এখানে কোনি ও ক্ষিতীশ অর্থাৎ খিদ্দার সম্পর্কের সঙ্গে ফ্রেজার ও গ্যালাঘারের সম্পর্কের তুলনা প্রতিতুলনা আমরা টানতে চাইছি না, তা সম্ভব নয়। শুধু এইটুকুই বলতে চাইছি, এক অজি ট্রেনার ও কোচের প্রথম আলাপ এবং তার ক্রমিক বিস্তার মতিনন্দীকে কাহিনী বীজের রসদ জুগিয়েছিল নিশ্চিত। এ প্রসঙ্গে তথ্য ও সত্য প্রবন্ধে রবীন্দ্রনাথের একটি মন্তব্য যথোপযুক্ত হবে। চিত্রী যখন ছবি আঁকতে বসেন তখন তিনি তথ্যের খবর দেওয়ার কাজে বসেন না। তখন তিনি তথ্যকে ততটুকু মাত্র স্বীকার করেন যতটুকুর দ্বারা তাকে উপলক্ষ করে কোনো একটা সুষমার ছন্দ বিশুদ্ধ হয়ে দেখা দেয়। মতিনন্দী কোনি উপন্যাসে সুষমার ছন্দকে নির্মোহ শিল্পীর মতন সাজাতে চেয়েছিলেন। অস্ট্রেলীয় সভ্যতার গল্পকে মূলধন করে তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে ফেললে তার সঙ্গে বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্যের মতন অনুষঙ্গ জুড়ে যেতে বাধ্য হয়। বসি গার্ল এদেশে এ শহরে বিনা প্রশ্নে নিঃসংকোচে অবলীলায় মেয়ে মদ্দানি বলে সম্বোধিত হয়। এই বৈষম্যের রাজনীতি বিষয়ে দায়বদ্ধ লেখক মতিনন্দী পুরোদস্তুর সচেতন ছিলেন। তিনি কোনিকে কেন্দ্রে রেখে সমস্যাগুলোকে ব্লো টর্চের মতন পুড়িয়ে পুড়িয়ে কাহিনীর ভেতর সেদিয়ে দিয়েছেন। পিলসুজ মার্কা সিরিঙ্গে কেষ্ট তুলসীর মতন রং, কিংবা কোনি যদি ফ্রক পরে নামতো দেখতিস, অন্তত 20-25 পেয়ে যেত। প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে দেখায়। মন্তব্যগুলি সিডনির ডন ফ্রেজার আর উত্তর কলকাতার কনক চাপাপালের মধ্যে এতটা আড়াআড়ি বিভাজন তৈরি করে। তথ্য এভাবে শুধুমাত্র একটা উপলক্ষ হয়ে তার দায় পূরণ করে। সত্য হয়ে ওঠে সংগ্রাম, লড়াইয়ের জেদটুকু। উপন্যাসে না ক্ষিতীশ না কোনি কেউই লার্জার দেন লাইফ নয়। প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, আছে অগুনতি পিছুটান, অনিঃশেষ দ্বন্দ্ব। মতিনন্দী আধুনিক ঔপন্যাসিকের স্বধর্ম পালন করে চরিত্রের সাদা আর কালোর মধ্যে লুকিয়ে থাকা ধূসর পরিমণ্ডলগুলিকে প্রাধান্য দিয়েছেন। গ্যালাঘারের প্রশিক্ষক হিসেবে নিন্দিত ও নন্দিত ক্ষিতীশের চরিত্রে ধূসর চৌহদ্দিকে অনেকখানি প্রকট করে তুলতে সাহায্য করেছে বলেও আমাদের বিশ্বাস। পেশাদারি বৃত্তে দ্য কানিং ফক্স অভিধা পেয়েছিলেন হ্যারি গ্যালাঘার তার সুচতুর ও অভিনব ট্রেনিং টেকনিকের জন্য। প্রথাগত কৌশলকে নস্যাৎ করেছিলেন তিনি। গাড়ির টায়ার, কিকবোর্ডের মতন বেখাপ্পা জিনিসকে আকছার প্রশিক্ষণে ব্যবহার করতেন।
সবচেয়ে বড় বিপ্লব এনেছিলেন মানসিক শক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে। ক্রমাগত ইতিবাচক বার্তালাপে সুইমারদের জাগিয়ে তুলতেন। অপ্রত্যাশিত এবং খাপছাড়াভাবে কখনো কখনো সেশন শুরু করে সাঁতারুদের আতান্তরে ফেলে তাদের মানসিক কাঠিন্যের পরীক্ষা নেওয়া চলত পুরোদমে। এই সমস্ত কৌশল যেমন আধুনিক বলে প্রশংসিত হয়েছে, তেমনি চটকদার বলে অনেকে ছুঁড়েও ফেলেছেন। ক্ষিতীশকে আমরা যখন কোনির ফ্রিহ্যান্ড ব্যায়ামের জন্য ছোট পাশবালিশের মতন চটের থলেতে শের দশেক বালি ভরতে দেখি, কিংবা লগা হাতে মাথা ফাটিয়ে দেব তোর, মরে যা তুই, মরে যা, মরে যা বলে ক্লান্ত কোনির দিকে তেড়ে যেতে দেখি, অবধারিতভাবে অযান্ত্রিক গল্পে জগদ্দলের ভেতর বিমলের পাথর ঠেলার প্রসঙ্গ যদিও মনে পড়ে। ঠিক সেই সময় তখন সাদা কালোর বাইনারিটা আচমকাই মুছে যায়। নায়কের প্রতিরূপ যদিও বা তৈরি হচ্ছিল, মুহূর্তে খান খান হয়ে ছড়িয়ে পড়ে। মতিনন্দী এক অর্থে এই উপন্যাসে মূর্তি ভাঙার পূজারী, যে মূর্তি কায়াহীন, শুধুই ছায়া, যা বাস্তবের মাটির বদলে শুধুমাত্র স্তবের মালা দিয়ে গাঁথা। তাকে সজ্ঞানে ছিন্ন ভিন্ন করতে চেয়েছেন। কোনির উপরিতলে জলের সংগ্রাম, অন্তরে তা মাটিরই গল্প। এই ভিডিওর শেষ পর্বে ফিরে যাব ঘরের বর্ণনায়। ডন ফ্রেজারের পাশাপাশি আরেক অলিম্পিক জয়ী সাঁতারুর ছবি ক্ষিতীশের ঘরের দেওয়ালে টাঙানো। তিনি ডন সোলান্ডার। 1971 সালে সোলান্ডার আত্মজীবনীমূলক একটি বই লেখেন, যার নাম ডিপ ওয়াটার। আর বইয়ের শুরুর কথা কিছু এই রকম ছিল: In a race at the threshold of pain, you have a choice. You can back off or you can force yourself to drive to the finish, knowing that this pain will become agony. It is right there at the pain barrier that the great competitors separate from the rest. Most swimmers back away from the pain. A champion pushes himself on into agony. If you can push yourself through that pain barrier into real agony, you are a champion. আমাদের মনে পড়বে কোনি যখন খিদ্দার কঠোর ট্রেনিং এ সাঁড়াশি চাপে পুলের জলে কাতরাচ্ছে, তখন খ্যাপাটে মানুষটার মুখ থেকে বেরিয়ে এসেছিল, ফাইট কোনি ফাইট, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে, কামান কোনি, জোর লাগা, যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা, বলে যা কোনি, খিদ্দা তোমাকে খুন করবে, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে। মানুষের ক্ষমতার সীমা নেই রে, সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটা চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পড়ে, মানুষ পারে, সব পারে। একজন সাঁতারুর বক্তব্যধর্মী আত্মকথনকে এভাবেই একজন রূপদক্ষ সাহিত্যিক যুদ্ধজয়ের মন্ত্রে পরিণত করেন। মানুষ পারে, সব পারে, ফাইট কোনি ফাইট। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।